তো শুরু করি আজকের বিষয় ক্রসিং ওভার। প্রথমে আসি ক্রসিং ওভার কাকে করব। মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার প্যাকিটিন উপদশায় দুটি সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের খণ্ডাংশের বিনিময় এবং জিনের পুনঃসংযুক্তির ঘটনাকে আমরা ক্রসিং ওভার বলবো। বিষয়টি কি না, আমরা জানি যে মিওসিস কোষ বিভাজনের সময় মিওসিস কোষ বিভাজন দুটি ধাপে সংঘটিত হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এর যে প্রোফেজ দশা, অর্থাৎ যাকে আমরা প্রোফেজ 1 বলি, এই প্রোফেজ দশা আমরা জানি যে 5টি উপদশায় বিভক্ত, এবং এই 5টি উপদশা হলো কি কি না, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। তো আমরা এটাও জানি যে লেপ্টোটিন দশাতে একটি নিউক্লিয়াসের ভেতরেতে যে ক্রোমাটিন জালিকাগুলি আছে, সেই ক্রোমাটিন জালিকাগুলি একটি সুস্পষ্ট ক্রোমোজোমের আকারে পরিবর্তিত হয়, এবং জাইগোটিন উপদশাতে যখন এসে পৌঁছায় তখন এই জাইগোটিন উপদশাতে এই ক্রোমোজোমগুলি তার যে সমস্ত ক্রোমোজোম, সেই সমস্ত ক্রোমোজোমগুলি কাছাকাছি আসে এবং তারা জোড়বদ্ধ হতে থাকে। এখন এই সমস্ত ক্রোমোজোমের যে জোড়বদ্ধ হওয়া, একে আমরা বলি সাইন্যাপসিস। এখন প্রশ্ন হতে পারে যে সাইন্যাপস আর সাইন্যাপসিসের মধ্যে পার্থক্য কি? আমরা খুব পরিষ্কারভাবে জানি যে সাইন্যাপস হলো দুটি নিউরনের সংযোগস্থল, আর সাইন্যাপসিস হলো হোমোলোগাস ক্রোমোজোমের যে জোড়বদ্ধ হওয়া, তাকে আমরা বলবো সাইন্যাপসিস। বেশ, এখন চলে আসি যে ক্রসিং ওভারের ঠিক পদ্ধতিটি কি, কিভাবে ক্রসিং ওভার সংঘটিত হয়। ক্রসিং ওভারের যে পদ্ধতি, তাতে আমরা যে বিষয়গুলি আলোচনা করব, একদম প্রথম ধাপে আলোচনা করব হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বন্ধন বা হোমোলোগাস ক্রোমোজোমের জোড়বদ্ধ হওয়া। হোমোলোগাস ক্রোমোজোমগুলি জোড়বদ্ধ হওয়ার জন্য একটি বিশেষ গঠন দায়ী থাকে, সেই গঠনকে আমরা বলবো সাইন্যাপটিনোমাল কমপ্লেক্স। সাইন্যাপটিনোমাল কমপ্লেক্স কি করে না, সাইন্যাপটিনোমাল কমপ্লেক্স এই হোমোলোগাস ক্রোমোজোম দুটিকে পরস্পর সংযুক্ত থাকতে সাহায্য করে এবং যাতে করে এর মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে তার ব্যবস্থা করে। বেশ, এখন আমরা দ্বিতীয় ধাপে যে বিষয়টি দেখব তা হলো টেট্রাড গঠন ও খণ্ডাংশের বিনিময়। বেশ, এখন ওই হোমোলোগাস ক্রোমোজোমগুলি পাশাপাশি আসার পরে প্রত্যেকটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিডে বিভক্ত হয়, অর্থাৎ মোট এক্ষেত্রে 4টি ক্রোমাটিড গঠন করে। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ক্রোমোজোমটি দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, এবং এক্ষেত্রে এই ক্রোমাটিডটিও আমরা এক্ষেত্রে এই ক্রোমোজোমটিকেও আমরা দুটি ক্রোমাটিডে বিভক্ত হতে দেখব। তাহলে মোট 4টি ক্রোমাটিড আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ ক্রোমাটিড নাম্বার 1, 2, 3, 4। এখন এই যে 4টি ক্রোমাটিডে বিভক্ত হওয়া, এই দশাটিকে আমরা বলবো টেট্রাড। এখন এই টেট্রাড গঠনের সময় এই যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর ক্রোমাটিড গঠিত হতে দেখছি, বা 3 আর 4 ক্রোমাটিড গঠিত হতে দেখছি, 1 আর 2 এই দুটি ক্রোমাটিডকে বলবো আমরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড। এবং এই পরস্পর দুটি ক্রোমোজোম থেকে তৈরি হওয়া ক্রোমাটিড গুলিকে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলবো। অর্থাৎ এক্ষেত্রে ক্রোমাটিড 1 তার 3 এর সাথে সম্পর্ক নন সিস্টার ক্রোমাটিড, বা ক্রোমাটিড 1 এর সাথে ক্রোমাটিড 4, বা ক্রোমাটিড 2 এর সাথে 3 বা 2 এর সাথে 4, এদের যে পারস্পরিক সম্পর্ক সেটা হলো নন সিস্টার ক্রোমাটিডের সম্পর্ক। দিস ইজ নন সিস্টার ক্রোমাটিড। নেক্সট কি ঘটনা দেখব না, এই নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যেই সাধারণত খণ্ডাংশের বিনিময় ঘটবে, আর এই ঘটনাটি ঘটে হচ্ছে প্যাকাইটিন উপদশায়। আমরা জানি জাইগোটিনের ঠিক পরের উপদশাটি হলো প্যাকিটিন উপদশা, আর এই প্যাকিটিন উপদশাতেই নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে যে খণ্ডাংশের বিনিময় সেটি সংঘটিত হয়। এখন এই খণ্ডাংশের বিনিময়ের সময় কি ঘটনা ঘটে না, প্রথমে এই ক্রোমাটিডগুলি খণ্ডীকৃত হয়, অর্থাৎ খণ্ডিত হয়, এবং পরবর্তীকালে অল্টারনেটিভ ভাবে এই ক্রোমাটিডগুলি পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যায়। বেশ, বিষয়টি দেখে নিই একটি ছবির সাহায্যে। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই দুটি নন সিস্টার ক্রোমাটিড, এই নন সিস্টার ক্রোমাটিড দুটি পরস্পরের ক্ষেত্রে এরকম খণ্ডের বিনিময় ঘটাচ্ছে, অর্থাৎ এই জায়গাতে যদি আমরা ব্রেক হতে দেখি, বা এই জায়গাতে আমরা ব্রেক হতে দেখি, তাহলে এক্ষেত্রে একটি রিকম্বিনেন্ট ভ্যারাইটি তৈরি হতে আমরা দেখবো। ফলে পরবর্তীকালে যে ক্রোমাটিডগুলি অল্টারনেটিভ ওয়েতে যুক্ত হবে সেগুলি হলো। এখন এই খণ্ডাংশের বিনিময়ের জন্য দুটি এনজাইম খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এনজাইম দুটি কি, একটি এনজাইম হলো এন্ডোনিউক্লিয়েজ এনজাইম এবং অপর এনজাইমটি হলো লাইগেজ এনজাইম। এন্ডোনিউক্লিয়েজ এনজাইম ক্রোমাটিডকে মাঝের যে কোনো জায়গায় ভেঙে দিতে সাহায্য করে,
এবং লাইগেজ এনজাইম এই ভাঙা ক্রোমাটিডগুলিকে জুড়ে দিতে সাহায্য করে, অর্থাৎ জুড়ে দেওয়ার কাজ করে লাইগেজ এনজাইম এবং ভেঙে দেওয়ার কাজ করে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। বেশ, এখন এই খন্ডাংশের বিনিময় হয়ে যাওয়ার পরে অর্থাৎ প্যাকেটিং উপদশার শেষে যখন আমরা ডিপ্লোডিন উপদশাতে এসে পৌঁছাবো তখন দেখবো কি না, ডিপ্লোডিন উপদশাতে এই হোমোলোগাস যে ক্রোমোজোমগুলি, এই হোমোলোগাস ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে পরস্পরের সাথে পৃথক হতে আরম্ভ করে। এই পৃথকীকৃত হওয়ার ঘটনাটি সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে শুরু হয় এবং প্রান্তের দিকে চলতে থাকে। এই ঘটনাকে আমরা বলবো প্রান্তীয় গমন বা টার্মিনালাইজেশন। এখন এই প্রান্তীয় গমনের সময় যে যে জায়গাতে ক্রসিং ওভার সংঘটিত হয় সেই সেই জায়গাতে একটি আমরা কাই গঠন দেখতে পাবো, অর্থাৎ যা কিনা ইংরেজি এক্স অক্ষরের মতো দেখতে, এক্স এর মতো দেখতে, দিস ইজ কাই। এই জন্য প্রান্তীয় গমনের সময় যে যে জায়গাতে ক্রসিং ওভার সংঘটিত হয় সেই সেই জায়গাতে একটি কায়াজমা ফর্ম, অর্থাৎ যতগুলি জায়গাতে ক্রসিং ওভার সংঘটিত হয় ততগুলি কায়াজমা ফর্ম হতে আমরা দেখব। এইভাবে হোমোলোগাস ক্রোমোজোমগুলি দুটি প্রান্তের দিকে চলতে থাকে এবং মিওসিস 1 এর শেষে গিয়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম n সংখ্যক ক্রোমোজোমে কনভার্টেড হয়ে যায় এক একটি কোষের ক্ষেত্রে। এটা আমরা জানি। আর এটাও জানি যে মিওসিস 2 তে এটি সমবিভাজন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সেক্ষেত্রে তার অর্ধেক না হয়ে কি সেম থাকে। এখন চলে আসি যে ক্রসিং ওভারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা। আমরা তো ক্রসিং ওভার কিভাবে হয় তিনটি ধাপে সেটি জানলাম। হোমোলোগাস ক্রোমোজোমের জোড়বন্ধ হওয়া, টেট্রাড গঠন, খন্ডাংশের বিনিময় সংঘটিত হওয়া, ক্রোমোজোম দুটির পৃথকীভবন অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমগুলি দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যাওয়া থ্রু টার্মিনালাইজেশন, এটা আমরা আলোচনা করলাম। এখন আলোচনা করব প্রকারভেদ সম্পর্কে। আসলে এই নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে কতগুলি জায়গাতে ক্রসিং ওভার সংঘটিত হয়, কতগুলি জায়গাতে সংঘটিত হচ্ছে ক্রসিং ওভার, তার উপর নির্ভর করে আমরা সামগ্রিকভাবে ক্রসিং ওভারকে কতগুলি ভাগে ভাগ করব। একটি হলো সিঙ্গেল ক্রসিং ওভার, ডবল ক্রসিং ওভার এবং মাল্টিপল ক্রসিং ওভার। সিঙ্গেল ক্রসিং ওভার নামটি থেকে খুব পরিষ্কার, যখন নন সিস্টার ক্রোমাটিডগুলির কোনো একটি মাত্র জায়গাতে ক্রসিং ওভার সংঘটিত হবে তখন তাকে আমরা বলবো, অর্থাৎ এই ক্ষেত্রে একটি জায়গাতে ক্রসিং ওভার সংঘটিত হচ্ছে, একে তখন আমরা বলবো সিঙ্গেল ক্রসিং ওভার। যেহেতু সিঙ্গেল ক্রসিং ওভারের সময় যে কোনো দুটি জিনের মধ্যবর্তী জায়গাতে ক্রসিং ওভার সংঘটিত হয়, সাপোজ দিস বি জিন এক্ষেত্রে আছে, এক্ষেত্রে এ জিন আছে, এ আর বি এর মাঝে যখন ক্রসিং ওভার সংঘটিত হচ্ছে তখন এক্ষেত্রে এই দুটিকে আমরা দুটি পয়েন্ট হিসেবে ভাবতে পারি, অর্থাৎ সিঙ্গেল ক্রসিং ওভারকে আমরা 2 পয়েন্ট ক্রস ওভারও বলতে পারবো। দিস ইজ 2 পয়েন্ট ক্রস ওভার। একইভাবে ডবল ক্রসিং ওভার কাকে বলবো না, যদি একটি মাত্র ক্রসিং ওভার না হয়ে দুটি জায়গাতে নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে ক্রসিং ওভার সংঘটিত হয় তাহলে এই ক্রসিং ওভারকে আমরা বলবো ডবল ক্রসিং ওভার। এক্ষেত্রে যে জিনগুলি থাকে এক্ষেত্রে একটি মাত্র জিন না, এক্ষেত্রে আমরা মোট 3টি জিন বলতে পারি। যদি এ হয়, এটা বি, এটা সি, তাহলে এই 3টি জিনের মধ্যে ক্রসিং ওভার যদি সংঘটিত হয় অর্থাৎ 3টি পয়েন্টের মধ্যে ক্রসিং ওভার সংঘটিত হয় তখন আমরা একে 3 পয়েন্ট ক্রস ওভার বলতে পারবো। দিস ইজ 3 পয়েন্ট ক্রসওভার। বেশ, আর মাল্টিপল ক্রসিং ওভার কাকে বলবো, যদি নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে একাধিক জায়গাতে অর্থাৎ 2 এর বেশি জায়গাতে যদি ক্রসিং ওভার সংঘটিত হয়, নট একাধিক, একের বেশি 2 হলে ডবল ক্রসিং ওভার বলবো। যদি 2 এর বেশি জায়গাতে ক্রসিং ওভার সংঘটিত হয় তাহলে তাকে আমরা বলবো মাল্টিপল ক্রসিং ওভার। এখন এই মাল্টিপল ক্রসিং ওভার এবং ডবল ক্রসিং ওভার একে আমরা আবার অন্য দুটো ভাগে ভাগ করতে পারবো। দিস ইজ রেসিপ্রোকাল ক্রসিং ওভার এবং কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। খুব ইম্পর্টেন্ট দুটি টার্ম। এখন আমরা এই ক্ষেত্রে সবসময় আলোচনা করছি যে এই ক্ষেত্রে যদি আমি দিস ইজ সাপোজ দিস ইজ ক্রোমাটিড নাম্বার 1, ক্রোমাটিড 2, ক্রোমাটিড 3, ক্রোমাটিড 4। এই 1, 2, 3, 4 এর মধ্যে আমি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 আর 3 নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে আমি দুটি জায়গাতে ক্রসিং ওভার দেখিয়েছি। কিন্তু এক্ষেত্রে যদি এরকম সংঘটিত হয়, এরকম ঘটনা ঘটে, অর্থাৎ সাপোজ this is chromatid number 1, this is chromatid number 2, this is chromatid number 3, chromatid number 4। তাহলে এক্ষেত্রে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ক্রোমাটিড নাম্বার 2 এবং 3 এই দুটি পরস্পর নন সিস্টার ক্রোমাটিড আমরা জানি,
এই ক্রোমাটিড নাম্বার 2 আর 3 এর মধ্যে এই ক্ষেত্রে এটি ক্রসিং ওভার সংঘটিত হয়েছে এবং ক্রোমাটিড নাম্বার 1 আর ক্রোমাটিড নাম্বার 4 এই দুটো পরস্পর নন সিস্টার ক্রোমাটিড আমরা জানি, এই ক্ষেত্রে এই দুটির মধ্যে একটি ক্রসিং ওভার সংঘটিত হয়েছে। ফলে মোট যে 4টি ক্রোমাটিড আছে, 4টি ক্রোমাটিডই অর্থাৎ যে দুজোড়া নন সিস্টার ক্রোমাটিড আছে দুটি কিন্তু ক্রসিং ওভারে অংশগ্রহণ করেছে। এইরকম যদি দুটি ক্রোমাটিডকে আমরা ক্রসিং ওভারে অংশগ্রহণ করতে দেখি তাহলে সেই ক্রসিং ওভারকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। আর যদি একটি মাত্র ক্রোমাটিড বিভিন্ন ক্ষেত্রে ক্রসিং ওভারে অংশগ্রহণ করে এবং অপর দুটি ক্রোমাটিড নন ক্রস ওভার থেকে যায় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ক্রসিং ওভারকে আমরা বলবো রেসিপ্রোকাল ক্রসিং ওভার। ফলে এই ক্ষেত্রে রেসিপ্রোকাল যদি আমরা ক্রসিং ওভার দেখি সেক্ষেত্রে দুটি নন ক্রস ওভার ক্রোমাটিড দেখবো এবং দুটির মধ্যে ক্রসিং ওভার ঘটেছে অর্থাৎ রিকম্বিনেন্ট ক্রোমাটিড আমরা দেখবো। whereas যদি আমরা কমপ্লিমেন্টারি এরকম ক্রসিং ওভার দেখি সেক্ষেত্রে যে 4টি ক্রোমাটিড দেখব প্রত্যেকটি কিন্তু ক্রস ওভার অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটেছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে রেসিপ্রোকাল এবং কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার বলতে কি বুঝবো। এখন চলে আসি খুব ছোট করে আলোচনাতে ক্রসিং ওভার এর নিয়ন্ত্রক বা কন্ট্রোলিং অফ ক্রসিং ওভার। কি কি বিষয় আছে যে বিষয়গুলি ক্রসিং ওভারকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা ক্রসিং ওভারের নিয়ন্ত্রণের জন্য খুব ইম্পর্টেন্ট একটি বিষয়কে আলোচনা করব আজকে, সেটি হলো একটি ক্রোমোজোমের মধ্যে থাকা জিনগুলির ডিসটেন্স। আমরা আগের লিঙ্কেজের সময় আলোচনা করেছি যে যদি একটি ক্রোমোজোমের মধ্যে জিন অবস্থান করে এবং এই জিনগুলি যদি তাদের ডিসটেন্স অনেক বেশি হয়, সাপোজ A টু B এর ডিসটেন্স বেশি হয়, C টু D এর ডিসটেন্স বেশি হয় বা B টু C এর ডিসটেন্স বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে ক্রসিং ওভারের সম্ভাবনা অনেক বেড়ে যায়। অর্থাৎ বেশি পরিমাণ ক্রসিং ওভার হওয়ার জন্য ক্রোমোজোমের মধ্যে থাকা যে জিনগুলি আছে তাদের মধ্যে ডিসটেন্স বেশি হওয়া দরকার। যত ডিসটেন্স কম হবে সেক্ষেত্রে the strength of linkage বেড়ে যেতে থাকবে এবং ক্রসিং ওভারের যে সম্ভাবনা সেটা কমে যেতে থাকবে। বেশ, নেক্সট শর্ত হিসেবে কি দেখব না তাপমাত্রা। নেক্সট শর্ত হলো তাপমাত্রা। তাপমাত্রা কিভাবে ক্রসিং ওভারকে নিয়ন্ত্রণ করে না অতি উচ্চ এবং নিম্ন তাপমাত্রা, উচ্চ এবং নিম্ন তাপমাত্রা ক্রসিং ওভারকে নিয়ন্ত্রণ করে। উচ্চ তাপমাত্রায় যদি মিয়োসিস কোষ বিভাজন সংঘটিত হয় সেক্ষেত্রে ক্রসিং ওভারের পরিমাণ বাড়ে, আবার নিম্ন তাপমাত্রাতেও যদি মিয়োসিস কোষ বিভাজন সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে ক্রসিং ওভারের পরিমাণ আমরা বেশি হতে দেখব। অর্থাৎ উচ্চ এবং নিম্ন তাপমাত্রা ক্রসিং ওভারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এছাড়াও আমরা আরো একটি বিষয়ের কথা বলতে পারবো, 3 নম্বর বিষয় হলো এক্স রে। বিজ্ঞানী ব্রিজেস বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে একটি এক্স রে যে ফিজিক্যাল মিউটেশন হিসেবে কাজ করে, এক্স রে যে অ্যাপ্লিকেশন আমরা জানি, এই অ্যাপ্লিকেশন এর ফলে অর্থাৎ এক্স রে ট্রিটমেন্টের ফলে ক্রসিং ওভার বেড়ে যেতে উনি লক্ষ্য করেছিলেন। অর্থাৎ এক্স রে ক্রসিং ওভারকে বাড়িয়ে দিতে সাহায্য করে। নেক্সট আমরা দেখব মিউটেশন। মিউটেশন একটি ইম্পর্টেন্ট ক্রসিং ওভারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অর্থাৎ মিউটেশন যত বেশি হয় ক্রসিং ওভার তত কমতে থাকে। অর্থাৎ এর সাথে একটি ইনভার্স রিলেশনশিপ আছে। মিউটেশন বেড়ে যাওয়ার সাথে সাথে অর্থাৎ ক্রোমোজোমের ক্ষেত্রে পার্টিকুলার জিনের যে লোকাস আছে সেই লোকাসে যদি মিউটেশন বাড়ে তাহলে সেক্ষেত্রে সেই জায়গাতে ক্রসিং ওভারের সংখ্যা কমে যায়। নেক্সট আমরা আরো একটি বিষয় আলোচনা করতে পারবো, দিস ইজ নাম্বার অফ কায়াজমা। অর্থাৎ যে যে জায়গাতে ক্রসিং ওভার সংগঠিত হয়েছে আমরা বললাম একটু আগে যে কাই সেট স্ট্রাকচার তৈরি হয় যখন টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন হতে থাকে। এই যে কায়াজমা অর্থাৎ একটি ক্রোমোজোমের ক্ষেত্রে যে নন সিস্টার ক্রোমাটিডগুলি আছে তাদের ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন জায়গাতে কায়াজমা তৈরি হতে দেখি, অর্থাৎ নাম্বার অফ কায়াজমা যদি বেশি হয়, প্রথম কায়াজমা তৈরি হওয়ার পরে দ্বিতীয় কায়াজমা তৈরি হওয়ার যে প্রবাবিলিটি সেটা কমে যেতে থাকে। যদি দ্বিতীয় কায়াজমা তৈরি হয় তাহলে তৃতীয় কায়াজমা তৈরি হওয়ার যে প্রবাবিলিটি সেটি কমে যেতে থাকে। আর কায়াজমা তৈরি হওয়া মানে ক্রসিং ওভার, অর্থাৎ প্রত্যেকটি কায়াজমা বা ক্রসিং ওভারের সাথে সাথে নেক্সট আরেকটি ক্রসিং ওভারের যে সম্ভাবনা সেটিও কমে যেতে থাকে। অর্থাৎ কায়াজমার সংখ্যার উপর নির্ভর করে এর ক্রসিং ওভার নিয়ন্ত্রিত থাকে। অর্থাৎ এটিকে আমরা এভাবে বলতে পারি যেটি কায়াজমা যেখানে গঠিত হয় তার ঠিক কাছাকাছি জায়গাতে আর নতুন একটি কায়াজমা তৈরি হওয়ার যে প্রবাবিলিটি সেটি অনেক কমে যেতে থাকে। বেশ, নেক্সট আমরা আলোচনা করব যে লিঙ্কেজ। লিঙ্কেজ যত বেশি হয় অর্থাৎ একটি ক্রোমোজোমের মধ্যে থাকা জিনগুলির মাঝে দূরত্ব যদি অনেক কম হয় তাহলে সেই ক্ষেত্রে
দ্য স্ট্রেংথ অফ লিঙ্কেজ, লিঙ্কেজের শক্তি অনেক বেড়ে যায়। লিঙ্কেজের শক্তি যত বেড়ে যেতে থাকবে ক্রসিং ওভারের পরিমাণ বা সংখ্যা তত কমে যেতে থাকবে। নেক্সট যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ারের অবস্থান। আমরা জানি যে সেন্ট্রোমিয়ার অঞ্চল দিয়েই একটি ক্রোমোজোমের দুটি বাহু সংযুক্ত অবস্থায় থাকে, আর টেলোমিয়ার হলো প্রান্তের দিকের অঞ্চল ক্রোমোজোমের ক্ষেত্রে। এই সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার অঞ্চল এই দুটির কাছাকাছি জায়গাতে আমরা ক্রসিং ওভার কম হতে দেখব, অর্থাৎ সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার অঞ্চলের কাছে ক্রসিং ওভার কম সংঘটিত হয়। নেক্সট এন্ড লাস্ট যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ড্রসোফিলা পুরুষ মাছির ক্ষেত্রে, অর্থাৎ পুরুষ ফল মাছির ক্ষেত্রে আমরা ক্রসিং ওভার খুব কম হতে দেখব, সেক্ষেত্রে ম্যাক্সিমাম লিঙ্কেজ দেখব। অর্থাৎ এই ক্ষেত্রে লিঙ্কেজ ম্যাক্সিমাম, ক্রসিং ওভার অনেক কম। এই গেল ক্রসিং ওভারের নিয়ন্ত্রণ, অর্থাৎ বেশ কিছু প্রভাব বা শর্ত, যে শর্তগুলি ক্রসিং ওভারকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন বিষয়ের মধ্যে জিনগুলোর মধ্যে ডিস্টেন্সের কথা আমরা বলেছি, নাম্বার 1 তাপমাত্রার কথা বলেছি, উচ্চ এবং নিম্ন তাপমাত্রা, এক্স-রে ফিজিক্যাল মিউটেশন হিসেবে কাজ করে আমরা জানি, এক্স-রে কথা বলেছি, মিউটেশনের সাথে ক্রসিং ওভারের যে বিপরীত সম্পর্ক সে সম্পর্কে আলোচনা করলাম। কাজমা যেখানে তৈরি হয় তার কাছে আর নেক্সট কাজমা তৈরি, অর্থাৎ ক্রসিং ওভার হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয়। লিঙ্কেজ ম্যাক্সিমাম হলে ক্রসিং ওভার মিনিমাম হয়। সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার অঞ্চলের কাছাকাছি জায়গাতে যে ক্রসিং ওভারের সম্ভাবনা সেটা অনেক কম থাকে, এবং পুরুষ ড্রসোফিলা মাছের ক্ষেত্রে লিঙ্কেজের পরিমাণটাই ম্যাক্সিমাম, ক্রসিং ওভার সেক্ষেত্রে মিনিমাম। এই গেল ক্রসিং ওভারের শর্ত। এখন আলোচনা করব ক্রসিং ওভারের তাৎপর্য সম্পর্কে। ক্রসিং ওভারের তাৎপর্য কি? আমরা জানি ক্রসিং ওভারের ফলে পিতৃ এবং মাতৃ যে জরুর ক্যারেক্টার বা বৈশিষ্ট্য সেগুলি থেকে একটি ভিন্নতর বৈশিষ্ট্য সন্তান সন্ততিদের মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ হুবহু পিতা এবং মাতার যে বৈশিষ্ট্য সেগুলি সন্তান সন্ততিতে প্রকাশিত হয় না, উভয়ের যে মিক্সড কিছু বৈশিষ্ট্য, মিক্সড কিছু ক্যারেক্টার সেগুলো সন্তান সন্ততিদের মধ্যে আছে। আর এই মিশ্র বৈশিষ্ট্য বা নতুন বৈশিষ্ট্য একটি অভিব্যক্তি সহায়ক উপাদান, অর্থাৎ অভিব্যক্তি বা নতুন জীব সৃষ্টির জন্য এই নতুন বৈশিষ্ট্যের আগমন হওয়া খুব দরকার। ফলে ক্রসিং ওভার একমাত্র উপায় যার ফলে জিনের পুনঃসংযুক্তি সংঘটিত হয়, আর এই জিনের পুনঃসংযুক্তির ফলে নতুন নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে যা অভিব্যক্তিকে ত্বরান্বিত করে। নেক্সট আসবো ক্রসিং ওভারের ফলে আমরা এটা খুব নিশ্চিতভাবে বলতে পারি যে একটি ক্রোমোজোমের মধ্যে থাকা যে জিনগুলি আছে তারা লিনিয়ার কন্ডিশনে অবস্থান করে, অর্থাৎ একটি ক্রোমোজোমের মধ্যে জিনগুলি সরল রৈখিকভাবে অবস্থান করে। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যদি ABCD জিন থাকে তাহলে এগুলি সরল রেখায় অবস্থান করে। ক্রসিং ওভারের ফলে আমরা এটাও বলতে পারি যে এই যে ABCD জিনের কথা বললাম, হোমোলোগাস ক্রোমোজোমের অন্য যে লোকাস অর্থাৎ একই লোকাস, সেই লোকাসে তার যে প্রচ্ছন্ন জিন অর্থাৎ অ্যালিলগুলি সেগুলি অবস্থান করে, অন্য কোনো জায়গাতে নয়। একই লোকাসে আমরা এই অ্যালিলগুলিকে অবস্থান করতে দেখব। আর কি দেখব ক্রসিং ওভারের আর কি তাৎপর্য না, ক্রসিং ওভারের ফলে যে ক্রস ওভার ভ্যালু আমরা পাই বা ক্রসিং ওভারের যে শতকরা মাপ, এই শতকরা পরিমাণের উপর নির্ভর করে আমরা একটি ক্রোমোজোমের মধ্যে থাকা জিনগুলির মধ্যে দূরত্ব এবং তাদের যে অ্যারেঞ্জমেন্ট বা সজ্জাক্রম সেটিকেও আমরা নির্দিষ্টভাবে বলতে পারি। অর্থাৎ এই জিনগুলির মধ্যে দূরত্ব এবং সজ্জাক্রম নির্ণয় করাকে আমরা বলি জিন ম্যাপিং। একে আমরা বলি জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিং। এই ক্রোমোজোম ম্যাপিং এবং জিন ম্যাপিং ক্রসিং ওভারের ফলেই করা সম্ভব। এই গেল ক্রসিং ওভারের তাৎপর্য সম্পর্কে আলোচনা। আশা করি সামগ্রিকভাবে ক্রসিং ওভার কাকে বলে, তার পদ্ধতি বা ধাপ, ক্রসিং ওভারের প্রকারভেদ এবং নিয়ন্ত্রণ এবং সর্বোপরি তাৎপর্য সম্পর্কে আমাদের একটি ধারণা স্পষ্ট হয়েছে। আজ এ পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো।